হয়েছে সেই দুর্নীতির তথ্য কিন্তু এখানে এই সচিবালয়ে। তো হতে পারে যে এই দুর্নীতির তথ্যগুলো পুড়িয়ে ফেলা, এটা একটা ষড়যন্ত্র হতে পারে। দুই হচ্ছে, খেয়াল করবেন যে আগুন লেগেছে ভবনটির দুই কোণায়। ভবনটি তো এরকম লম্বা, আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে কাছাকাছি দুই জায়গায় আগুন লাগা এটা অস্বাভাবিক না, কিন্তু অনেক দূরত্ব কিন্তু ভবনের ওই কোণায় আর এই কোণায়। আপনি যদি এবার ধরে ফেললে সচিবালয় আগুনের মূল কালপ্রিটকে, আমরা তার পরিচয় আপনাদের জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। সচিবালয় আগুন আমরা সকলে জানি বা সকলে মনে করতেছে ফেসিবাদী আওয়ামী লীগের দূষরা লাগিয়েছে, কিন্তু আগুন যদি ফেসিবাদের দূষরা লাগায়, এই আগুন লাগার জন্য আসলে দায়ী কে? আপনি কাকে দায়ী করবেন? দর্শক, এই বিষয়ে আলোচনা করেছেন বিশিষ্ট ইউটিউবার এবং একজন প্রবাসী নায়েব আলী ভাই। তিনি বলেছেন যে এই আগুন লাগার কারণে সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই দায়ী। তো তার আলোচনা আসলে বুঝতে পারবেন কেন তিনি এই সরকারকেই দায়ী করছেন। যে প্রতিষ্ঠানটি গোটা দেশ পরিচালনা করে, এমন একটা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তো যখনই কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগে, তখন স্বভাবতই নানান সন্দেহ, সংশয় সকলের মনে ঘুরপাক খায়। নিশ্চয়ই এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। তো এখন আমি ভারাক্রান্ত মনে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি এই কারণে যে আমি খুবই মানে কি বলা যায়, গুরুতর একটা অভিযোগ বলা যায়। আমি হেডলাইন দিয়েছি যে সচিবালয়ে আগুন লাগান পিছনে অন্তর্বর্তী সরকারি দায়ী। এটা কিন্তু মানে এই কথার অনেক ওজন, তাই না? অনেক ভারী কথা কিন্তু বলে ফেলেছি, ছোট মুখে কথাগুলো বলে ফেলেছি। কিন্তু কেন বললাম আসলে জুলাই আগস্টের বিপ্লবের মূল যে প্রতিপাদ্য বিষয়টি ছিল, সেটি ছিল মত প্রকাশের স্বাধীনতা। আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম, স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যই আমাদের সেই লড়াই ছিল। তো সুতরাং আপনার খারাপ লাগতে পারে, আপনার কাছে আমার এই কথাটা অনেক ভারী কথা হতে পারে, অনেক ওজনদার কথা হতে পারে, বাট এটাই হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটাই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সুতরাং আমি আমার মত প্রকাশ করব, আপনার খারাপ লাগলেও আপনাকে সহনশীলতার সাথে ধৈর্য সহকারে আমার মত শ্রদ্ধা করতে হবে। এখন আসুন আমরা মূল আলোচনায় যাই। আমি কেন এই কথাটা বললাম? প্রথমে আমরা একটু সন্দেহের জায়গাগুলি একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে, সরকারি স্থাপনা কেন, গুরুত্বপূর্ণ স্থাপনা কেন, পৃথিবীর যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনাই হোক, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটি একটি অ্যাক্সিডেন্ট, এটি একটি দুর্ঘটনা। আমি মানে তার এই কথাটাকে অযৌক্তিক মনে করছি না। কোনো একটা জায়গায় আগুন লাগা, কোনো একটা ভবন ধসে পড়া বা দুইটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়া, এগুলো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি অযৌক্তিক মনে করি না। কিন্তু আসলেই কি এটি অ্যাক্সিডেন্ট? প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। আসলেই কি এটি অ্যাক্সিডেন্ট? এখন এই যে প্রশ্ন, আসলেই কি এটি অ্যাক্সিডেন্ট, এটি দুর্ঘটনা, আসুন আমরা একটু সন্দেহের জায়গাগুলি ধরিয়ে দেই। এই ভবনটি অনেক বড় একটি ভবন। এখানে সম্ভবত 5টি থেকে 6টি মন্ত্রণালয় এখানে, এবং বাংলাদেশের গত 1.5 যুগের যে স্বৈরাচারী শাসক, এই স্বৈরাচারী শাসকের অধীনে যত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মন্ত্রণালয়গুলো কিন্তু এখানে, মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থনৈতিক মন্ত্রণালয়, তারপরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, মানে যে সমস্ত মন্ত্রণালয়গুলিতে স্বৈরাচার হাসিনার আমলে সবচেয়ে বেশি মেগা দুর্নীতি হয়েছে, সবগুলো মন্ত্রণালয় কিন্তু এখানে। তাহলে বোঝার চেষ্টা করেন
যে আহ, এই এই সচিবালয়ে আগুন কেন লাগানো হলো। সন্দেহের একটা জায়গা হচ্ছে যে মেগা দুর্নীতি যত হয়েছে সেই দুর্নীতির তথ্য কিন্তু এখানে এই সচিবালয়ে। তো হতে পারে যে এই দুর্নীতির তথ্যগুলো পুড়িয়ে ফেলা, এটা একটা ষড়যন্ত্র হতে পারে। দুই হচ্ছে, খেয়াল করবেন যে আগুন লেগেছে ভবনটির দুই কোণায়। ভবনটি তো এরকম লম্বা, আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে কাছাকাছি দুই জায়গায় আগুন লাগা এটা অস্বাভাবিক না, কিন্তু অনেক দূরত্ব কিন্তু ভবনের ওই কোণায় আর এই কোণায়। আপনি যদি একটা স্কুল ভবন বা একটা কলেজ ভবনের সাথে আমাদের সচিবালয়কে তুলনা করেন, তাহলে পূর্ব সাইড, আমি আসলে ওখানকার দিক নির্ণয় করতে পারছি না, আমি জানি না, কারণ ঢাকা শহরে আমি খুব বেশি দিন থাকিও নাই, মাঝে মধ্যে গিয়েছি আর কি। আর একটা লম্বা সময় দেশে না থাকার কারণে মানে দিক নির্ণয় করাটা আমার আমার জন্য কঠিন। তো ধরে নেন যে একেবারে অল দা ওয়ে দক্ষিণ সাইডে আগুন, অল দা ওয়ে উত্তর সাইডে আগুন, অথবা অল দা ওয়ে পশ্চিম সাইডে আগুন, অল দা ওয়ে পূর্ব সাইডে আগুন। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এত বড় একটা ভবনের এত বড় দূরত্বে দুই কোণায় আগুন লাগার কারণটা কি? এটা একটা ষড়যন্ত্র। ধন্যবাদ। পূর্ব সাইড আর পশ্চিম সাইড, তো পূর্ব আর পশ্চিম সাইডের দূরত্ব কত হতে পারে কেউ যদি আমাকে একটু বলেন, কারণ আপনারা যারা ওই এলাকায় বসবাস করেন, এই পূর্ব এবং পশ্চিম কোণায় যে দুই জায়গায় আগুন, দূরত্ব কত হতে পারে? প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো, আমার ধারণা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই ভবনটা এত বড় লম্বা ভবন, আমি যদি ভুল বলে না থাকি, কাছাকাছি হবে। 1 কিলোমিটার না হলেও আধা কিলোমিটার কিংবা পৌনে 1 কিলোমিটার, এরকম তো হবে আশা করা যায়। যদি কেউ কমেন্ট করে জানাতেন, আপনাদের একটা আইডিয়া আমাকে দেন যে আসলে 1 কিলোমিটার কিনা। তো যাই হোক, আপনি ধরে নেন 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার কিংবা পৌনে 1 কিলোমিটার। তো এত বড় দূরত্বে 3 মিটার হবে, 3 থেকে 4 মিটার হবে। ধন্যবাদ। তো 3 থেকে 4 মিটার দূরত্ব, অনেক দূরত্ব কিন্তু। তো এত বড় একটা দূরত্বে আপনার একই ভবনের 300 মিটার, 3 মিটার না 300 মিটার, এনিওয়ে আমি ওইটা যেহেতু আমি জানি না, আমি ওই বিতর্কে যাচ্ছি না। ধরে নেন একটা লম্বা দূরত্ব। তো একটা লম্বা দূরত্বে একই ভবনের দুই জায়গায় একই টাইমে আগুন কিভাবে লাগলো? এটা কি স্বাভাবিক না এটা অস্বাভাবিক? আচ্ছা, এরপরে আর একটা সংবাদ। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল লতিফ ভাই, যে প্রায় 1 কিলোমিটার হবে, আমি যেটা ধারণা করেছি। আরেকটা ঘটনা হচ্ছে, এই ভবনের সম্ভবত 8 তলায় একটা মৃত কুকুর পাওয়া গেছে। আপনি বলেন, এটাও কিন্তু সন্দেহের একটা জায়গা। তো তার মানে ওভারঅল যে সিচুয়েশন গুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এটি পরিকল্পিত একটি আগুন লাগানোর ঘটনা। মানে এই সমস্ত চিত্রগুলো সামনে আনলে স্বভাবতই আপনার বিবেকও এটাই বলবে যে এটা পরিকল্পিত। এরপরও আপনি আরো সন্দেহ আনতে পারেন যে সময়টা, মানে গত দেড় যুগ তো মানে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও আমরা সন্দেহ করেছি। কোনো অগ্নিকাণ্ডের ঘটনা কাকতালীয় ছিল, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা আসলে অপরিকল্পিত ভবন নির্মাণ, আবার কোনো অগ্নিকাণ্ডের ঘটনা মালিক পক্ষের মানে দায় ছিল। এরকম নানান আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ওই সময় দেখেছি। তো স্বৈরাচার হাসিনা 15 বছর 16 বছর রাষ্ট্র চালাইলো, এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কখনো সচিবালয়ে আগুন লাগলো না। কিন্তু এই সরকারের আমলে সচিবালয়ে আগুন লাগলো কেন? এই যে সচিবালয়ে আগুন লাগলো কেন, এই কেনর আপনি উত্তর খোঁজার চেষ্টা করেন যে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য স্বৈরাচার হাসিনা নানা রূপে দৃশ্যমান হয়েছে, কিন্তু তারা আসলে তেমন কিছুই করতে পারেনি। তো আমরা যে ঘটনাটাই ঘটে যায় সেটাকেই বলি যে এটা হচ্ছে মানে সর্বশেষ শেখ হাসিনার সর্বশেষ আক্রমণ। এটা অনেকেই বলার চেষ্টা করেছেন। তো আসলে আমি কোনোটাকেই শেষ বলতে চাই না, যেগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনাই গুরুত্বপূর্ণ, বাট এইটা ও
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভবন থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়, যে ভবন থেকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করা হয়, সেই ভবনে আগুন, এটি কাকতালীয় না। এটি মানে যদি হয়েও থাকে, বাট এটি অবিশ্বাস্য ঘটনা, কাকতালীয় হওয়ার সম্ভাবনা নেই একেবারেই। আচ্ছা, এখন আসুন, তাহলে এই যে আমরা ধারণা করছি যে এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, তাই না? এটা বলছি। এখন প্রশ্ন হলো, আগুনটা কারা লাগিয়েছে? আগুনটা কারা লাগিয়েছে? এখন যদি উদাহরণ দিতে যাই, তাহলে আসলে বেশি মানে নিম্নমানের উদাহরণ হয়ে যায়। তাও আমি বলতে বাধ্য, যেহেতু সংবিধান আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। আমরা স্বাধীনভাবে মত প্রকাশের জন্যই 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারকে হটিয়ে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি। সুতরাং আমাকে স্বাধীনভাবেই কথা বলতে হবে, এবং সেখানে আমার কোনো সংকোচ থাকা উচিত নয়। যে উদাহরণটা আমি দিতে চাচ্ছি, যে ছাগল দিয়ে কি হাল চাষ হয়? আমি দুঃখিত, ছাগল দিয়ে হাল চাষ হয় না। হাল চাষ করতে হলে গরু লাগে। এখন অবশ্য মানুষ গরু দিয়ে হাল চাষ করে না, মেশিন দিয়ে হাল চাষ করে। তো এই কথাটা আমি কেন বললাম? আপনারা অনেকেই ধরে নিয়েছেন, নাইব ভাই আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আপনি ছাগলের সাথে তুলনা করলেন। আপনি যদি মনে করেন, আমার কিছু করার নেই। দেখেন, বাংলাদেশের ইতিহাসে যতগুলি নিরপেক্ষ সরকার, মানে জনগণের সরকার আসার আগে যে নিরপেক্ষ সরকারগুলো আসছে, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এইভাবে আসছে না, কখনো নির্দলীয় সরকার। তো সেই 1991 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত যতগুলি নির্দলীয় সরকার ক্ষমতায় ছিল, সবচেয়ে সমালোচিত সরকার ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, তাই না? ওই সরকারটা সবচেয়ে সমালোচিত সরকার থাকলেও ওই সরকারে যারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলে নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হলেও আপনার তাদের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। অথচ যে নির্দলীয় সরকার, মানে যে নির্দলীয় সরকারের কাছে জনগণের অনেক চাওয়া, অনেক স্বপ্ন, অনেক আশা, সেই নির্দলীয় সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন তোলা হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমি মনে করি। মানে এই যে আমি বললাম যে ছাগল দিয়ে হাল চাষ হয় না, এই কথাটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা তো দাঁড় করালাম। এখন আসুন, আমরা আমাদের এই সচিবালয় বা আমাদের এই রাষ্ট্র যদি আমরা একটা জমিনের সাথে তুলনা করি, মানে সেই জমিনটাকে আপনি সোনের বাসরা মনে করতে পারেন, পরিত্যক্ত জমি মনে করতে পারেন, অথবা সেই জমিনটাকে আপনি মানে আগাছায় ভরে গেছে, চাষাবাদের অনুপযুক্ত একটি জমি, এটাও মনে করতে পারেন। তার মানে গত 15-16 বছর আমাদের এই রাষ্ট্র নামক জমিনে যারা চলাচল করেছে, তারা ছিল এক একটা আগাছা। মানে স্বৈরাচার হাসিনা থেকে শুরু করে যারা গণভবন, বঙ্গভবন, যমুনা, সচিবালয় সব জায়গায় চষে বেরিয়েছে, এরা আসলে সেই অর্থে কোনো ফলদার বৃক্ষ ছিল না, কোনো কাঠ বৃক্ষ ছিল না, তারা ছিল আসলে আগাছা, সব ছিল আগাছা। তো এই সচিবালয় নামক, গণভবন, বঙ্গভবন, যমুনা নামক এই জমিনটা গত 15-16 বছরে এতটা আগাছায় পরিপূর্ণ ছিল বা এখনো আছে যে এই জমিনটাকে যদি আপনি ফসল চাষের উপযোগী করতে চান, আপনি মানে পতিত সোনের বাসরা পরিত্যক্ত একটা জমি, অথবা 15-16 বছরে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে আগাছা
জঙ্গল বেঁধে গেছে, এমন একটা জমিনে যদি আপনি জমিনটা হাতে পাওয়ার সাথে সাথেই মানে বীজ রোপণ শুরু করে দেন, সেটা ধান হতে পারে, সেটা সবজি হতে পারে, সেটা কাঠ বৃক্ষ হতে পারে, সেটা ফলদার বৃক্ষ হতে পারে, আপনি যে চাষই করুন না কেন, 15 বছরের সোনের একটা বাসরা, পরিত্যক্ত একটা জমি যেখানে মানে জঙ্গল বেঁধে গেছে, যেখানে আগাছায় ভরে গেছে, এমন একটা জমিনে যদি আপনি চাষাবাদের উপযুক্ত না করেই বীজ রোপণ শুরু করে দেন, তাহলে সেখানে কি মানে বীজ থেকে গাছ হবে? মানে বীজ থেকে ফসল জন্মাবে না। কি করতে হবে? জমিনটাকে ফসল রোপণের উপযুক্ত করতে হবে আগে। কি করতে হবে? যে সোনের বাসরায় সোন বেঁধে গেছে, ওই সোনগুলো উপড়ে ফেলতে হবে, অথবা যে জঙ্গল বেঁধে গেছে ওই জঙ্গলগুলোকে উপড়ে ফেলতে হবে, অথবা যে আগাছায় ভরে গেছে এই আগাছা দমন করতে হবে। দমন করে এরপরে জমিনটাকে চাষের উপযুক্ত করার পরে আপনি বীজ রোপণ করলে সেখান থেকে ফসল আশা করা যায়, সেখান থেকে সবজি আশা করা যায়, সেখান থেকে একটা বড় কাঠের গাছের আশা করা যায়, একটা বড় ফলদার বৃক্ষের আশা করা যায়। কিন্তু বাস্তবতা হলো এই যে গত 15 বছরের জঙ্গল, গত 15 বছরের আগাছায় ভরে থাকা গণভবন, বঙ্গভবন, যমুনা, সচিবালয়, এইটা আমরা যখন মানে আগাছা পরিষ্কার করার দায়িত্ব নিলাম, পুরা আগাছা তো আর পরিষ্কার হয়নি। আসলে কিছু কিছু আগাছা যে আগাছাগুলির কারণে সারা জমিনে আগাছায় ভরে গেছে, সারা জমিনে জঙ্গলে ভরে গেছে, তাদেরকে আমরা মাথা কেটে দিয়েছি, এইটা সত্য। কিন্তু জমিনটা কি আগাছা মুক্ত হয়েছে? জমিনটা কি জঙ্গল মুক্ত হয়েছে? না, হয় নাই। তো তাহলে এই জমিনে আপনি চাষাবাদের উপযুক্ত করার আগেই আপনি ফসল রোপণ করা শুরু করে দিয়েছেন, সেই জমিনে আপনি ফসল আশা করতে পারেন না, ফলদার বৃক্ষ, সবজি, বড় কাঠের গাছের আশা করতে পারেন না। এই কথাগুলো কেন বলছি? দেখেন, 5ই অগাস্টে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল। পালিয়ে যাবার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আমাদের সমন্বয়করা বা আমাদের রাজনীতিবিদরা কিংবা আমাদের বুদ্ধিজীবীরা সবাই মিলে 3 দিন সময় পেয়েছিল। একটি সরকার গঠনের জন্য 3 দিন অনেক সময়। আপনি যদি 3 দিনে সকালে আর বিকালে মিলে 2টা করে রুদ্ধদ্বার বৈঠকও করেন, তখন তো আর ইন্টারনেট বন্ধ ছিল না, এটা তথ্য প্রযুক্তির যুগ, জুমে মিটিং করা যাইতো, তাই না? মিটিং করা যাইতো। তো 3 দিনে 6টা রুদ্ধদ্বার বৈঠক করা যায়। তো এত সময় পাওয়ার পরেও আমাদের ছাত্ররা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারেনি। কি গঠন করলো? একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো। দ্যাটস ফাইন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসলো, তারা কি আসলে আমাদের এই বিপ্লব ধারণ করে, আমাদের এই অভ্যুত্থান ধারণ করে না। এখানে হয়তো অনেকেই মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি বলতে বাধ্য। সেটা হচ্ছে, এই সরকারে যারা আছেন, হাতে গোনা 3-4 জন ব্যক্তি ছাড়া সবগুলো অথর্ব, সবগুলো অযোগ্য, সবগুলো এক একটা আগাছা। ওই যে বললাম, ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। আপনি দেখেন, প্রায় 5 মাস এই সরকারের বয়স। মানে মন্ত্রণালয়গুলির এমন একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের তো মানে সংস্কারের জন্য, রাষ্ট্রটাকে মেরামতের জন্য একটা প্ল্যান থাকা চাই। এই মন্ত্রণালয়গুলির আসলে কোনো প্ল্যান আছে কিনা? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে কিনা? অর্থ মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে কিনা? শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে কিনা?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে কিনা, বা আইন মন্ত্রণালয়ের কোনো প্ল্যান আছে কিনা, আসলে সেই প্ল্যান মাফিক তারা আগাচ্ছে কিনা। আমি কোনো আউটপুট দেখি না, হাতে গোনা কয়েকজন যোগ্য ব্যক্তি আছে, আমি অস্বীকার করব না। আসিফ নজরুল একজন যোগ্য ব্যক্তি, ব্রিগেডিয়ার শাখাওয়াত একজন যোগ্য ব্যক্তি, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে যিনি আছেন, না, মনে করেছিলাম উনি যোগ্য, আসলে উনি যোগ্য ব্যক্তি না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আরবিতে আপনার মুজাহিদ আর সিয়াসিয়াত মানে রণাঙ্গনের একজন যোদ্ধা, খুবই মানে রণকৌশলী একজন যোদ্ধা, আর রণাঙ্গনের একজন রাজনীতিবিদ, দুইজন কিন্তু একই ব্যক্তি না, দুইজন দুই রণাঙ্গনের মানুষ। মানে একজন রণাঙ্গনের খুবই রণকৌশলী রাজনীতিবিদকে দিয়ে যেমন যুদ্ধ হয় না, ঠিক অনুরূপ ভাবে রণাঙ্গনের একজন রণকৌশলী কমান্ডারকে দিয়ে রাজনীতি হয় না। আবার অনেক ক্ষেত্রে মানে রণাঙ্গনের খুবই রণকৌশলী একজন কমান্ডার, সে আবার রাজনীতিও বোঝে, দুই দিকেই সে পারদর্শী। তাকে দিয়ে যেমন যুদ্ধেও মানে চিফ হিসাবে রাখা যায়, আবার রাজনীতিতেও তাকে অনেক বড় পদে রাখা যায়। কিন্তু যদি একজন কমান্ডার, রণাঙ্গনের একজন কমান্ডারের রাজনীতির জ্ঞান না থাকে, সে আর যাই হোক মানে যুদ্ধক্ষেত্রে অনেক উঁচু মানের একজন কমান্ডার বটে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সে শিশু। এটা আপনি মানেন বা না মানেন, আমার যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, সুতরাং আমাকে মত প্রকাশ করতেই হবে। তো এই হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া অথর্বগুলোকে দিয়ে রাষ্ট্র চালানো হচ্ছে, যে কারণে আমরা প্রতি পদে পদে হুচট খাচ্ছি। সবচেয়ে বড় বিষয়টা হলো তারপরেও কোনো সমস্যা ছিল না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ওই যে জমিনের কথা বলছিলাম, 15 বছরে জঙ্গল বেঁধে গেছে, আগাছায় ভরে গেছে। তো আমরা এই আগাছা পরিষ্কার করার জন্যে, এই জঙ্গল পরিষ্কার করার জন্যই তো এদেরকে দায়িত্ব দিয়েছি, তাই না? মানে জমিন চাষের ফসল রোপণের উপযুক্ত করতে হলে একজন অভিজ্ঞ চাষির হাতে জমিনটাকে দিতে হবে, যে তুমি আমার জমিনটাকে চাষের উপযুক্ত মানে ফসল রোপণের উপযুক্ত করো। তো সেই চাষি যদি মানে এই আগাছা কিভাবে দমন করতে হয়, এই জঙ্গল কিভাবে পরিষ্কার করতে হয়, সেইটা যদি সে না জানে, তাহলে সেই জমিন থেকে ফসল আশা করা যায় না। সেই জমিন থেকে আপনার ফলদার বৃক্ষ সবজি আশা করা যায় না। বাস্তবতা কিন্তু তাই হয়েছে। এই যে অথর্বগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা আমাদের এই রাষ্ট্র নামক মানে জমিনের জঙ্গল পরিষ্কার করার জন্য, এই রাষ্ট্র নামক জমিনের আগাছা পরিষ্কার করার জন্য যে সকল অথর্ব চাষীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা জঙ্গল পরিষ্কার না করেই, তারা আগাছা পরিষ্কার না করেই তারা বীজ রোপণ শুরু করে দিয়েছে। আর এই অদক্ষতা, এই অথর্বতার কারণেই আজকে সচিবালয়ে আগুন। কেন কথাটা বলছি? আপনি দেখেন, কয়েক বছর আগে তুরস্কে একটা কু হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এরদোয়ান মানে বর্তমান সরকার না, তার আগের সরকারে যখন এরদোয়ান প্রেসিডেন্ট ছিলেন, এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীতে একটা কু হয়েছিল, এবং সেই কু দমনের জন্য এরদোয়ান একটা বার্তা পাঠিয়েছিলেন গোটা জাতির উদ্দেশ্যে, এবং সেই বার্তা গ্রহণ করেছিল তুরস্কের জনগণ, বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল এবং তুরস্কের সকল জনগণ। তারা রাস্তায় নেমে আসলো এবং তারাই সেই কু ঠেকিয়ে দিয়েছিল। কু পরবর্তী সময়ে কি হয়েছে? কু পরবর্তী সময়ে সেনা কর্মকর্তা সহ তুরস্কের প্রশাসনের প্রায় 50,000 কর্মকর্তা কর্মচারীকে
বহিষ্কার করেছিল এই এরদোয়ান। মাত্র 4 ঘন্টা না 4.5 ঘন্টার কু ছিল। এই 4 ঘন্টা 4.5 ঘন্টার কুয়ের ঘটনায় এরদোয়ান তার দেশের আর্মি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসন মিলে প্রায় 50,000 কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছিল, বহিষ্কার করেছিল এবং বিচারের আওতায় এনেছিল মাত্র 4 ঘন্টা 4.5 ঘন্টার কুতে। এবং সেখানে বেশি মানুষ মারা যায়নি, অ্যাবাউট ক্লোজ টু 100 মানুষ মারা গিয়েছিল, সম্ভবত 88 জন মানুষ মারা গিয়েছিল, আমি যদি ভুল বলে না থাকি। তো যাই হোক, সেটা 100-র কাছাকাছি, এর বেশি না। অথচ আমাদের এমন একটা বিপ্লব, যে বিপ্লব 1 মাস চলমান ছিল, এবং এই বিপ্লবে আমরা প্রায় 2000 যোদ্ধাকে হারিয়েছি। এমন বিপ্লবের পর আমরা আমাদের রাষ্ট্র নামক জমিনটাকে এমন এক চাষির হাতে দিলাম, কিভাবে আগাছা দমন করতে হয়, বা আগাছা দমনের যোগ্যতা থাকলেও সদিচ্ছা নাই, মানে আগাছা দমন করা লাগবে না, এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা বীজ রোপণ শুরু করে দিল। আর সেই অদক্ষ চাষিদের সেই অদক্ষতার ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচার হাসিনার এমপি মন্ত্রী, তাদের দলের শীর্ষ নেতারা পালিয়ে গেছে, অনেক সরকারি আমলাও পালিয়ে গেছে, কিন্তু প্রায় 90-95% স্বৈরাচার হাসিনার দোসর সচিবালয় থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বসা। তাদেরকে ছাঁটাই না করে আপনারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, আর সেই রাষ্ট্রের মেরামতের গল্প আপনারা আমাদেরকে শোনাবেন, আর আমরা শুনে মানে নাকে তেল দিয়ে ঘুমাবো। এটা কি হয়? এটা কি হয়? হ্যাঁ, যে প্রধান বিচারপতির কলমের খোঁচার কারণে আমরা 15 বছর স্বৈরাচারের উন্মুক্ত জেলখানায় ছিলাম, সেই প্রধান বিচারপতির পিএস আমাদের আইন উপদেষ্টার পিএস। চিন্তা করা যায়। আরে আসিফ নজরুলের চারপাশে তো আগুনের লেলিহান শিখা জ্বলতেছে, আসিফ নজরুলের চারপাশে আগুন জ্বলতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ইভেন আসিফ নজরুল দেখতে পাচ্ছে না। তো আপনি আগুন নিয়ে খেলা করতেছেন, আর আপনার সচিবালয়ে আগুন লাগবে না, এটা আপনি ভাবেন কি করে? আপনি আগুন আপনার পাশে বসিয়ে রেখেছেন, আপনি আগুনকে মনে করতেছেন আপনার দেহরক্ষী, আপনি আগুনকে মনে করতেছেন আমার নিরাপত্তা রক্ষী। তো সেই সচিবালয়ে আগুন লাগবে না, কোথায় লাগবে? ভারতে লাগবে? পাকিস্তানে লাগবে? না, তো আপনি আপনার পাশে বসিয়ে রেখেছেন আগুন, সে তো আগুন লাগাবেই। এখানে অনেক ষড়যন্ত্রের কথা আসতে পারে, যে হয়তো রয় আগুনটা লাগিয়েছে, হয়তো আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করতে পারে। আরে ভাই, সচিবালয়ে তো আসিফ নজরুলের পাশেই তো আগুন বসা। আসিফ নজরুলের যে পিএস কে? স্বৈরাচার হাসিনার দোসর। তো স্বৈরাচার হাসিনার দোসর আইন উপদেষ্টার পিএস যদি এখনো আইন উপদেষ্টার পিএস এর পাশে আইন উপদেষ্টার পিএস হিসাবে বসে থাকে, তা আগুন লাগানোর জন্য কি বাইরের কারোর দরকার আছে? ওই পিএসই তো যথেষ্ট। বঙ্গভবনে একটা আগুন বসানো রয়েছে, বঙ্গভবনে আগুন না, বঙ্গভবনে যে চুপ্পু চিপা চাপা দিয়া শাক চুপ্পু বসা আছে না, ওটা তো একটা আগুন। আপনি বঙ্গভবনে আগুনের দলা, বঙ্গভবনে আগুনের দলা রেখে বাইরে বলতেছেন যে হয়তো র করেছে, হয়তো ভারত করেছে, হয়তো আওয়ামী লীগ এসে করেছে। কি যে বলেন আপনারা, কি যে বলেন! বঙ্গভবনের ভিতরে তো একটা আগুন, তো ওই আগুন আবার বাইরের থেকে লাগানোর দরকার আছে নাকি? আগুন তো ভিতরে অলরেডি আছে, ওখান থেকে একটা স্ফুলিঙ্গ ছুটে গেলেই তো আগুন লেগে গেল। বঙ্গভবনের ভিতরেই তো একটা আগুন, যমুনাতেও আগুন, সচিবালয়ে আগুন আছে, সচিবালয়ে সবচেয়ে বেশি আগুন। তা এখন আপনি আমাকে বলেন, এই আগুন লাগানোর জন্য আপনি রয়ের দোষ দিয়ে লাভ কি? আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি? এই আগুন লাগার জন্য সরকার দায়ী। তুরস্কের 4 ঘন্টা 4.5 ঘন্টার বিপ্লবে যদি 50,000 সরকারি কর্মকর্তাকে
তুরস্কের প্রেসিডেন্ট ছাঁটাই করতে পারে। আমাদের 1 মাসের বিপ্লবে 2000 মানুষের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পাইলাম, সেই বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যদি স্বৈরাচার হাসিনারই দোসর বসা থাকে, তো এই রাষ্ট্রের জন্য কি আমরা জীবন দিলাম? জীবন দিলাম না, জীবন দেয়নি। তারপরেও ভালো, মানুষের তো ভুল হয়, তো মনে করলাম যে ওনাদের ভুল টুল হয়েছে, ওনারা বোধহয় সংশোধন করবে। আজকে 5 মাস ধরে পরামর্শ দিয়ে আসতেছি, 5টা মাস ধরে পরামর্শ দিয়ে আসতেছে, মানে তারা হাম হয়ে গেছেন। তারাও মনে করতেছেন যে স্বৈরাচার হাসিনার মতোই ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র চালাবে, কাউকে কেয়ার করে নাই। আমাদের ইলিয়াস ভাই আসিফ নজরুলকে নিয়ে একটা ভিডিও করলো। আচ্ছা, আসিফ নজরুলের ব্যাপারে কিছু মিথ্যা তিথ্যা বলছে, ধরে নিলাম যে উনি মিথ্যা কথা বলছে, কিন্তু আওয়ামী ষড়যন্ত্র নিয়ে যে তথ্যগুলো বলছে, ওই তথ্যগুলো আমি আমলে নিতে বলছিলাম। আপনারা অনেকে বলেন না ভাই, ইলিয়াসের কথা কেউ শুনতেছে না, পিনাকির কথা কেউ শুনতেছে না, কনকের কথা শুনতেছে না, আপনার কথা শোনার তাদের টাইম আছে। একেবারে রাইট কথা বলতেছেন। পিনাকির মতো লোকের কথা যখন তাদের কানে লাগে না, ইলিয়াসের মতো লোকের কথা যখন তাদের কানে লাগে না, কনকের মতো লোকের কথা যখন তাদের কানে লাগে না, মাহমুদুর রহমানের মতো লোকের কথা যখন তাদের কানে লাগে না, তখন নায়েব আলীর গুনার টাইম আছে নাকি? আসলেই সত্য, নায়েব আলীর গুনার টাইম নাই। এখন আপনারা বলেন, ভুল তো মানুষই করে, কিন্তু আমরা তো সংশোধন করার চেষ্টা করলাম, সেটাও তো শুনলো না, সেটাও তারা শুনলো না। এমনিতেই সবগুলো অথর্ব বিভিন্ন মন্ত্রণালয়ে বসা, আবার শেষে আর 2টা অথর্ব যুক্ত করলো, এই যে ফারুকি আর বশির। আচ্ছা বলেন তো, রাষ্ট্র চালানোর ওরা কি বোঝে? কি বোঝে? আমি নিজেকে রাষ্ট্র পরিচালক হিসাবে যোগ্য মনে করি না, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, ওই ফারুকি এবং বশির যে পদে বসছে, ওই পদে আমি নায়েব আলী, একজন অযোগ্য নায়েব আলী বসলে ওদের থেকে ভালো রাষ্ট্র চালাইতে পারতাম। আমি চ্যালেঞ্জ করলাম, ফারুকি যে জায়গায় বসেছে, বশির যে জায়গায় বসেছে, ওই জায়গায় যদি আমাকে বসানো হতো, আমি হয়তো ভালো রাষ্ট্র চালাতে পারতাম না, কিন্তু ওই দুইজনের থেকে ভালো রাষ্ট্র চালাইতে পারতাম, ভালো রাষ্ট্র চালাইতে পারতাম। আমি বলছি না আমাকে বসাক। বাংলাদেশে কি যোগ্য লোকের এত অভাব? না, বাংলাদেশে যোগ্য লোক মানে ভরি ভরি, যোগ্য লোক ভরি ভরি, কিন্তু আমাদের সদিচ্ছার অভাব, আমাদের সদিচ্ছার অভাব। 2-1 যোগ্য লোক যারা গেছে ওখানে, প্রত্যেকটা লোক স্বজন প্রীতিতে ব্যস্ত, আসিফ নজরুল সহ। স্বজন প্রীতি, এ আমার লোক ঢুকাই, এ আমার লোক ঢুকাই, ও আমার বন্ধু, ও আমার আত্মীয়, ও আমার মামা, ও আমার খালু, সবাইকে ঢুকাই। এমন রাষ্ট্রের জন্য তো আমরা আপনাদেরকে ক্ষমতায় বসাইনি। আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যোগ্য লোককে বসানোর জন্য। সে যোগ্য লোক যদি আপনার মামু হয়, মামুকে নিবেন। যোগ্য লোক যদি আপনার খালু হয়, খালুকে নিবেন। কিন্তু যোগ্য লোক যদি আপনার কেউ না হয়, আপনার বন্ধুও না, খালুও না, আপনার পরিবারেও কেউ না, আপনার আত্মীয় স্বজনও কেউ না, আপনার পরিচিতও না, কিন্তু যোগ্য, আপনি তাকে বসাবেন। আপনি কোনো কিছু কেয়ার করবেন না, আপনি শুধু আমলে নেবেন যোগ্যতা। সে আপনার আত্মীয় হোক, আপনার পরিবারের লোক হোক, আপনার বন্ধু হোক, অথবা বন্ধুর বাইরে হোক, ইভেন যদি আপনার শত্রুও হয়, সে যদি যোগ্য হয়, তাহলে আপনার উচিত ছিল তাকে সেখানে বসানো। কিন্তু আপনার সব স্বজন প্রীতির, একেবারে শেখ হাসিনার মতো সব জায়গায় স্বজন প্রীতি। আজ দেখেন, মজা বোঝেন, এখন মোকাবেলা করেন, সব মানে কি বলবো, আর 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 বেশি বলতে চাই না, আর বেশি বলতে চাই না, লাইভ অনেক লম্বা হয়ে গেছে। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা এমন এক হতভাগা জাতি, যখনই যার হাতে ক্ষমতা দেই তখনই আমরা। ফেসবুক পেজ আপনাদের জন্য আজকে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো, প্রবাসী সাংবাদিক শাহেদ আলম এবার ধরে ফেললে সচিবালয় আগুনের মূল কালপ্রিটকে। আমরা তার পরিচয় আপনাদের জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। এবং এই খবরে মোটামুটি ভারতের নাকের পানি, চোখের পানি এক হতে শুরু করেছে।
পাশাপাশি ভারতের রাখাইন রাজ্য এটি ভেঙে মানে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে এবার নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা। সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে। এই খবরগুলোর বিশ্লেষণ একটা একটা করে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চলেন আমরা একটু বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক, এবং আমি বলতে পারি যে বাংলাদেশে এর উপরে এর চেয়ে বড় মানের সাংবাদিক আমরা আর দেখিনি। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌখুস এবং কি বলবো যে এর চেয়েও বেশি যদি উপমা মানে কে থাকে, সেই সাংবাদিক শাহেদ আলম, তিনি তার ফেসবুক পোস্টে ধরিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন দেওয়ার মূল কালপ্রিটকে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত। আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে। দর্শক, আমরা শাহেদ আলমের সেই বিষয়টি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তিনি কিভাবে শনাক্ত করেছিলেন। আপনারা কি মোটামুটি আমার কথা শুনতে এবং দেখতে পাচ্ছেন? আমি একটু আপনাদের কমেন্টটা চেক করে নেই। মহেশপুর ঝিনাইদহ থেকে দেখছেন দুলাল ভাই, সৌদি আরব থেকে সোহেল। ওকে, আপনারা তাহলে আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি তাহলে আপনাদেরকে মূল পর্বে নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা হয়তো স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। শাহেদ আলম প্রখ্যাত সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে কিভাবে কালপ্রিটকে শনাক্ত করেছেন সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি। সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটিতে ইন্টারপাস কথিত ছাত্র শিবির কর্মী কিভাবে ছড়ি ঘোরাচ্ছেন সেই কফিয়ত ইউনুস সাহেবকে দিতে হবে, যার কারণে দ্বন্দ্বের সূত্রপাত। ইন্টারপাস এই কারণে বলছি যে শেষ খবর পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র, এখনো তিনি পাশ করেননি। সেটাও যদি দেশের সবচেয়ে বড় হৃৎপিণ্ড অর্থাৎ আমলাতন্ত্রের বসদের কর্মক্ষেত্র সংস্কারের যোগ্যতা হয়, আমার আপত্তি নেই। কিন্তু কোন মেধার ভিত্তিতে, কোন বিবেচনায় তাকে এত বড় জায়গায় বসানো হলো, সেটার উত্তর চাওয়ার সব রকম বৈধতা আমাদের আছে। কে তাকে নিয়োগ সুপারিশ করেছে, মাহফুজ, আসিফ নাকি নাহিদ, আমরা জানতে চাই। মেহেদীকে প্রশাসন শিবিরের সভাপতি হিসেবে বলা হচ্ছে কারণ 2022 সালে যখন সে গ্রেফতার হয়, পরবর্তীতে বহিষ্কার হয়, তখন ছাত্র শিবির তার মুক্তি দাবি করে। নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগের কারো মুক্তি বা বহিষ্কারাদেশ প্রত্যাহার চাইবে না ছাত্র শিবির। 17 ডিসেম্বর প্রথম সাংবাদিকদের কম পড়াশোনা জানা বলে অভিযোগ করার পর থেকে সকল সাংবাদিকদের সাথে হট্টগোল শুরু হলে সংস্কার কমিটির প্রধান মোহিত চৌধুরী তার পক্ষাবলম্বন করেন। এরপর থেকে প্রশাসনের 26 ক্যাডারের সকল ক্যাডাররা তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং মূলত আলোচিত সংস্কারের পক্ষে কোনো পক্ষকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। একমাত্র সমন্বয়কদের মধ্যে চিহ্নিত শিবির সমর্থক 2-3 জন ছাড়া। মূলত সংস্কারের যেসব প্রেসক্রিপশন নিয়ে বিতর্ক, সেটাকে দেশের আমলাতন্ত্রকে জামাতিকরণের বিরুদ্ধে সব দল মতের সচিবদের একটা সম্মিলিত অবস্থান হিসেবেই বর্ণনা করেছেন একাধিক বিসিএস ক্যাডার। এই কারণে পুরো কমিশনের প্রধানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে আমলাদের সকল প্ল্যাটফর্ম। আমি বা আমরা কি তাই বলে আমলাতন্ত্রের সংস্কার চাই না? চাই, তবে সেটা নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামীকরণ থেকে পাল্টে জামাতিকরণের পক্ষে নিয়ে যাবেন সেটা চাই না, বরং প্রতিরোধ করা হবে। আমরা জনগণের পক্ষে কাজ করি হবে জবাবদিহিতা ও স্বচ্ছতায় কাজ করে এমন আমলাতন্ত্র চাই। কিন্তু সেই জবাবদিহিতার আমলাতন্ত্র তৈরিতে যাকে নিয়োগ দেওয়া হলো, তার নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি কি যুক্তি, তার জবাব আগে চাই।
এটাকে কি স্বচ্ছতা বলে কিনা সেই প্রশ্ন তুলেছি। দেশটা কারো বাবার না। মূলত শাহেদ আলম বলছেন যে আমলাতন্ত্রের বিদ্রোহের কারণেই সচিবালয়ে যে আগুনটা লেগেছে এই আগুনটার কারণ। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে সচিবালয়ে আগুন ধরেছে এবং সেই আগুনের পরিপ্রেক্ষিতে শাহেদ আলম এই পোস্টটি করেছেন যে আমলাতন্ত্রের ভেতর একটা বড় রকম ক্ষোভ তৈরি হয়েছে এবং সে কারণে আগুন ধরেছে। কিছু কমেন্ট পড়ি শাহেদ আলমের এই পোস্টে, একটু আপনারা দেখলে বুঝবেন। ছাত্র শিবির দেশপ্রেমিক চৌখুশ, তারা অন্যদের সাথে রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর ওই আমলারা ফ্যাসিবাদের গোলামি করছে। যোগ্যতার মাপকাঠি শুধু সার্টিফিকেটে নয়, শাহেদ সাহেব হিংসা পরিহার করে। আরেকজন লিখছেন, এখানে বুজুর্গ শাহবাগী শাহেদকে দায়িত্বে না বসানোর তীব্র নিন্দা জানাচ্ছি। অন্য একজন লিখছেন, আন্ত ক্যাডার অস্থিরতা একাংশের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিক সাব। বিএনপির মির্জা স্যারকে অনেকে বলেও শিডিউল নিতে পারে নাই তারা, কারণ উনি আন্ত ক্যাডার দ্বন্দ্বে থাকতে চান নাই। অথচ এখন শুনি চলমান ক্যাডার আন্দোলন নাকি বিএনপি করাচ্ছে। যাক, এটা একটু বড় কমেন্ট। আরেকজন লিখেছেন, আপনাকে সংস্কার কমিটির প্রধান হিসেবে চাই। যদিও 18 সালে হাসিনার নেতৃত্বের পূজা করেছেন এবং নাকে খত দিয়ে আওয়ামী স্তুতি গেয়েছেন। আগে একদিন বলেছিলাম যে আপনার মাঝে প্রয়াত লেজে হুমু মানে আমাদের এরশাদের কথা বলছেন, এরশাদের কিছু গুণ আছে। হ্যাঁ, সেটা তো আছেই। এখন দেখছি পোল্টিবাজ শাহজাহান ওমরের আত্মা আপনার উপর ভর করেছে। রওশন এরশাদ কিংবা বিদিশা এরশাদের সাথে মিল থাকলেও তাদের কথা বলছি না, কারণ আপনি তো মহিলা নন, পুরুষ। আরেকজন লিখছেন, সংস্কারের নামে দেশটা এখন জামাতিকরণ করা হচ্ছে যাতে করে রাজাকারদের শক্ত ঘাঁটি হিসেবে বাংলাদেশকে পাকিস্তান বানানো যায়। একটা কমেন্ট শাহেদ আলমের পক্ষে পড়েছে মেবি। চারদিকে জামাতিকরণ করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, এই হয়ে গেল। এটা হয়তো সত্যি কথা, কিন্তু তাই বলে অন্যান্য সংস্কার কমিশনে যদি ছাত্র প্রতিনিধি থাকতে পারে এবং এটা নিয়ে কোনো কথা না হয়, তাহলে শুধুমাত্র প্রশাসন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি থাকলে সেটা নিয়ে কেন আপত্তি থাকবে? দর্শক, আমি এই বিষয়গুলোকে এত গুরুত্ব আর না দিই, আপনাদেরকে যে বিষয়গুলো একটু বোঝাবার চেষ্টা করছি। শাহেদ আলম বোঝাতে চেয়েছিলেন সচিবালয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে এটার পেছনে এই আগুনের কারণ। আপনারা শুনবেন মন দিয়ে। তার মানে শাহেদ আলম বোঝাচ্ছেন যে আমাদের সচিবরাই বা যারা ওই যে যার কথা বলেছে, একটা ছেলের কথা কি শিবির করে নাকি শাহেদ আলম দাবি করেছে, তো তাকে সহ্য করতে না পেরে তারা আগুন দিয়েছে। তার মানে শাহেদ আলম বুঝিয়ে দিচ্ছে এই আগুনটা আপনাদের মধ্যে কেউ দিয়েছে যারা সংস্কার কমিটিকে সহ্য করতে পারছে না, গ্রহণ করতে পারছে না, কারণ তিনি ইন্টারপাস শাহেদ আলমের বক্তব্য অনুসারে। এর দ্বারা শাহেদ আলম কি বুঝিয়েছেন, আমার প্রশ্নটা একটু আপনাদের কাছে করি। সেটা হলো, শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমলারা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য। এটা দিয়ে শাহেদ আলম তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কাদেরকে? যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে। এখন বোঝেন শাহেদ আলম কার জন্য কথা বলছেন। আমি সম্মান রেখে বলছি, তিনিও একজন গণমাধ্যম কর্মী। তিনি যখন এনটিভিতে কাজ করেন তখন আমি চ্যানেল 1-এ কাজ করি। তো সবকিছু মিলে আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, তিনিও অন্যান্য সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে কটাক্ষ করেন, আমি কটাক্ষ করব না। আমি আমার সর্বোচ্চ সংযত ভাষা ব্যবহার করে তাকে বলতে চাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনার সময় হয় উত্তর দেবেন। আপনি আবার আমার চরিত্র হননে যাবেন না, কারণ আমি আপনার চরিত্র হননে যাইনি। প্রথম কথা হলো, আপনি এমন একটি সময় এই বিতর্ক তৈরি করতে চাইছেন যাতে করে প্রমাণ হচ্ছে আপনি সচিবালয়ে আগুন দেওয়ার বিষয়টিকে পাশ কাটিয়ে ফেলতে চাইছেন। আমাদের যখন প্রশ্ন উঠেছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটা লাগলো এবং যে মন্ত্রণালয় আগুনটা লাগছে, সেখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়,
ওবায়দুল কাদের, এস আলম সহ গুরুত্বপূর্ণ হাই প্রোফাইলের ব্যক্তিদের দুর্নীতির অনেক তথ্য ছিল, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে জানা গেল। আপনি একজন শিবিরের, আমি জানি না সে শিবির করে কিনা, এই ব্যাপারে আমার কোনো তথ্য নেই, আপনি অভিযোগ করেছেন, ধরে নিলাম সত্য, যদিও এই পক্ষে ছাত্ররা বলেছেন না তিনি শিবির করতেন না, শাহেদ আলম মিথ্যে বলছেন, এরকম অভিযোগও আসলে সমন্বয়কদের পক্ষ থেকে। তো আমি শাহেদ আলমকে সত্যই ধরে নিলাম। বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্র দল, শিবির তাদের প্রত্যেকের গণতান্ত্রিকভাবে রাজনীতির সুযোগ রয়েছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে বসতে পারে। যেমন আমার ছাত্র দলের ভাইয়েরা বসছে, আমাদের ছাত্রলীগের ভাইয়েরা বসেছে। হাসিনার পতনের আগ পর্যন্ত ছাত্রলীগ যোগ্যতা শুধু না অযোগ্যরা গুরুত্বপূর্ণ পদে বসেছে, তখন আপনি এই প্রশ্নগুলো করেননি। এখন শিবিরের ব্যাপারে আপনার অনেক আপত্তি। কদিন আগে ইলিয়াসের সাথে আপনারা দ্বন্দ্বের আলোকে একটা ভিডিও করেছিলেন, ইলিয়াসের চরিত্র হননের চেষ্টা করেছিলেন, সেখানে আপনি শিবিরের জন্য মায়া কান্না করেছেন এবং বলেছিলেন আপনি শিবিরকে শিবিরের পক্ষে আছেন, শিবিরের বিরোধিতা কখনো করেননি, শিবিরের প্রতি আপনার রেসপেক্ট আছে। আপনি ইলিয়াসের বিরুদ্ধে যখন আপনার বক্তব্যটাকে মার্কেট করতে হবে, তখন আপনি শিবিরকে আপনার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন এবং শিবিরের আমিরের সাথে, জামাতের আমিরের সাথে আপনার কথা হয়েছে, এই বিষয়গুলো আপনি আলোচনায় এনেছেন, বোঝাতে চেয়েছেন শিবিরের ভাইরা আমার পক্ষে আসো। কারণ ইলিয়াসের বিপক্ষে আপনি যখন পোস্ট করছেন বা ভিডিও বানাচ্ছেন, কন্টেন্ট তৈরি করছেন, তখন 100টা কমেন্টের মধ্যে 90টা কমেন্ট আপনার বিপক্ষে যাচ্ছিল। তখন আপনি শিবিরকে ওন করছিলেন, যাদের শিবিরের লোকগুলো আপনাকে সমর্থন করে ইলিয়াসের বিরুদ্ধে। কিন্তু আজকে আপনি এই পোস্টটির মাধ্যমে কি প্রমাণ করলেন যে বাংলাদেশে শিবিরের ছেলেরা অযোগ্য। একটা ছেলে অনার্স 4th বর্ষে পড়ে, তাকে আপনি ইন্টারমিডিয়েট বলছেন, ইন্টারমিডিয়েট পাস বলছেন। সে যে 4 বছর ধরে অনার্স পড়ছে, এটাকে আপনি যোগ্যতার হিসেব ধরছেন না। তাহলে আমার একটা প্রশ্ন, আপনি আমাদের ধরেন সে তো সংস্কার কমিটির একজন, তিনি অনেককে নিয়ে যে কমিটি, তার মধ্যে একটা পার্ট, তার যোগ্যতার ভিত্তিতেই তিনি সেখানে মূল্যায়িত হবেন। যদি তার যোগ্যতা না থাকে, সেই কমিটিতে তিনি স্থান পাবেন না, কারণ সেই কমিটিতে আরো যোগ্য লোকরা আছেন। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তিনি কেন বলেছেন। তিনি প্রমাণ দিয়েছেন যে এটা যে কোনো সাধারণ ঘটনা নয়, এটা যে একটা ভয়ঙ্কর ধরনের পরিকল্পনামূলক ঘটনা, সেটা তিনি সেখানে প্রমাণ করেছেন। তো তার আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।